শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা হবে ট্রাইব্যুনাল ১-এ। সেখানে আছেন আজহার লিমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল ১-এ। সেখানে আসলে প্রস্তুতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি যেহেতু গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রীর রায়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রেও একটা বিশেষ দিন, যেই কারণে স্বাভাবিকভাবে আমরা একটা কড়া নিরাপত্তা দেখছি। আমরা এখানে দেখছি যে সেনাবাহিনীর মোতায়েন হয়েছে, বিজিবি আছে, পুলিশের সদস্যরা তো আছেই। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ফটক সেটি এখনও খোলেনি, এবং নিরাপত্তার ব্যাপারে বলতে পারি যে একদম দোয়েল চত্বর থেকে একদম এই মৎস্য এই যে গেট পর্যন্ত, এই শিক্ষা চত্বর পর্যন্ত এই সড়কটি কিন্তু বন্ধ আছে। এবং ট্রাইব্যুনালের প্রস্তুতি বলতে এটি তো স্বাভাবিক একটি বিচারের প্রক্রিয়া, যেই কারণে এই নানা প্রক্রিয়া শেষ হয়েছে বিধায় আজকে যে রায়ের দিন সেটি কিন্তু ধার্য হয়েছে। এবং যেটি জানতে পেরেছি আমরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস জানিয়েছে যে বেলা 11টা থেকেই কার্যক্রম শুরু হবে। কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড়, একদম আদালত চত্বর ঘিরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে। সাধারণ মানুষ বা প্রতিদিনের যারা বিচার প্রার্থী আছে তাদের আনাগোনা এখনও নেই, কিন্তু আশা করা হচ্ছে যে মোটামুটি 10টার পর এই ট্রাইব্যুনালের গেট খোলা হবে। রাত্রি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। আমরা এই ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া নিয়ে তার সঙ্গে একটু আলোচনা করতে চাই। জাহিদ, এই যে ট্রাইব্যুনালের এই বিচারটি, আমরা দেখলাম যে গেল বছরের আগস্টে প্রাথমিক একটি অভিযোগ পেয়েছে এবং ট্রাইব্যুনাল গেল বছরের অক্টোবরে পুনর্গঠন হয়েছে। এরপর একটা বড় প্রক্রিয়া, প্রাথমিক যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা, এরপর ফর্মাল চার্জ গঠন, অনেক কিছু যুক্তিতর্ক। মানে সামগ্রিকভাবে আজকে এই যে দিনে উপনীত হলো ট্রাইব্যুনাল, মানে এটি মানে বাংলাদেশের জন্য বা এই বিচার ব্যবস্থার জন্য মানে কেমন ঘটনা? লিমন, ধন্যবাদ। যেটি বলছিলেন যে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই মূলত যে জুলাই এবং আগস্ট জুড়ে যে হত্যাকাণ্ড সহ নানান রকম যে সহিংসতা হয়েছে, যে ধরনের অপরাধগুলো হয়েছে, সেই অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করার জন্য একটি দাবি ওঠে। যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, যারা হতাহত হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছে, তাদের পরিবারগুলো থেকে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, গুম থেকে শুরু করে, এই ধরনের অভিযোগগুলো বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করার পরে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারটাকে শেষ করার জন্য মূলত তদন্ত সংস্থা যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে বিভিন্ন সময়, সেই অভিযোগগুলোর উপরে তদন্ত করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনেন। মোটা দাগের 5টি অভিযোগ হচ্ছে, একটি অভিযোগ হচ্ছে যে 14 আগস্টে গণভবনে তিনি প্রধানমন্ত্রী 14 জুলাই যেই সংবাদ সম্মেলনটি তিনি করেছিলেন, সেই সংবাদ সম্মেলনে তখন যে কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা মাঠে ছিলেন তাদেরকে তিনি রাজাকারের সন্তান বলে অভিহিত করেন। এটি একটি তার বিরুদ্ধে অভিযোগ, এটিতে ছাত্র জনতারা তারা অপমানিত হয়েছেন, এই একটি অভিযোগ। এবং দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে যে তিনি আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন আন্দোলনকারীদের উপরে। আরেকটি অভিযোগ হচ্ছে যে আশুলিয়ায় 6 জনকে যে পুড়িয়ে গুলি করে হত্যা করার পর পোড়ানো হয়েছে, এটি একটি অভিযোগ। চানখারপুলে 5 আগস্টের সকালে যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে 7 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, সেটির অনেকগুলো ফুটেজ আমরা সরাসরি দেখেছি যে পুলিশের গুলিতে কিভাবে লুটিয়ে পড়েছে মাটিতে আন্দোলনকারীরা। এই 5টি এবং সবশেষ যে রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড মানে তাদের এই সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে, এবং এই জুলাই আগস্টের আন্দোলনের যে যার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মূলত সারা বাংলাদেশের মানুষ একযোগে ফুঁসে উঠেছিল, সেই 5টি অভিযোগেই মূলত তার বিচার হচ্ছে। এখানে একটি বিষয় হচ্ছে, প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছিল, এরপরে এই বিচারটিকে আরও বেশি যুক্তিযুক্ত করার জন্য, আইনগতভাবে আরও বেশি মজবুত করার জন্য তার মন্ত্রী পরিষদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সরকার আমলে শেষ যে পুলিশ প্রধান, তাকেও যুক্ত করা হয়েছে। জাহিদ, এই ব্যাপারে একটু জানতে চাই, সেটি হলো যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগগুলো আসলে
মানে প্রসিকিউশন পক্ষ যে সাবমিশনগুলো দিয়েছে তারা এখানে আসলে কি প্রমাণ করতে চেয়েছে, বিশেষ করে এটি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারটি হচ্ছে তখন কিন্তু এখানে মানবতা বিরোধী অপরাধের বিচারই হবে। এবং যেটি আমরা দেখছি যে মানে হত্যা, নির্মূল, কারারুদ্ধ করা, অপহরণ, আটক, জোরপূর্বক গুম, অমানবিক কর্মকাণ্ড সংগঠিত করা, কিন্তু এগুলো তো ফৌজদারি আদালতেও তো এটা বিচার করা যেত, কিন্তু এটা মানবতা বিরোধী অপরাধ আদালতে কেন আসলো? এটি কি শুধুমাত্র এই কারণে যে এখানে একটা মানে যেটাকে বলা হচ্ছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক, মানে সজ্ঞানে ব্যাপক এবং মানে পদ্ধতিগতভাবে এটা করা হয়েছে? আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান যে মানে কৌশলী সরকারের বা চিফ প্রসিকিউটর বা অন্যান্য প্রসিকিউটর যারা রয়েছেন তাদের যে আমরা দীর্ঘ প্রায় 1 বছর যে বক্তব্যগুলো শুনেছি, আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণ, আইন মন্ত্রণালয় এই আইনটি গেজেট আকারে 2-3 বার সংশোধন করেছেন, সেখানে তারা যেটি বলেছেন আইনের আলোকে এবং তাদের কাছে যে আইনি ব্যাখ্যা সেটিতে তাদের কাছে মনে হয়েছে একটি যেহেতু হত্যা জড়িত, এখানে গুম জড়িত, এখানে জোরপূর্বক তুলে নেওয়ার অপরাধ জড়িত রয়েছে। কারণ আমরা দেখেছি আন্দোলনকারী নাহিদ, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত, সার্জিস আলম তাদেরকে আটকে রাখা হয়েছিল ডিবি অফিসে। আপনারও আজাল ইমন নিশ্চয়ই মনে আছে যে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া, তারপরে তাদেরকে কোনো মামলার মধ্যে না দিয়ে আবার 6-7 দিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া, এরকম অনেকগুলো অভিযোগ যেটি তারা মনে করে, রাষ্ট্রপক্ষ মনে করেছে যে ওই অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আর যেহেতু এই ট্রাইব্যুনালটি 1973 সালে অধ্যাদেশ অনুযায়ী এই ট্রাইব্যুনালটি মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা রয়েছে, আইনগতভাবে তার বিশেষ ক্ষমতা রয়েছে, এ কারণে বর্তমান সরকার মনে করেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধগুলো আনা হয়েছে বা তার বিরুদ্ধে বিভিন্ন সময় যে অপরাধের কথাগুলো বিভিন্নভাবে উঠে এসেছে, সেই কারণে এই আদালতে এই বিচারগুলো করা যায়, এটি রাষ্ট্রপক্ষ যুক্তিযুক্ত মনে করার কারণেই মূলত এখানে এই বিচারটি শুরু হয়েছে। যেহেতু এখানে এই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 পরবর্তীতে আপনি বললেন সেগুলোর বেশ কিছু সংশোধন আনা হয়েছে এবং সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এখানে বিশেষ করে আসামি পক্ষের অনেকগুলো অধিকার যুক্ত করা হয়েছে, বিদেশি আইনজীবী নিয়োগেরও একটা সুযোগ ছিল। কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এখানের একটা 4 ধারায় অপরাধ এবং দায়ের যে ধারাটা, সেখানে যেটি বলা হচ্ছে যে সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন দায়, এই ব্যাপারটি ব্যাখ্যা করা হয়েছে এবং যেটি আমরা সাবমিশনে শুনছিলাম যে বারবার এখানে প্রসিকিউশন পক্ষ সেই ব্যাপারগুলো উল্লেখ করছিল, মানে আসলে এটি কি? যে কোনো ঘটনার বড় যখন আপনি যেটি একটু আগে বলেছেন যে সারা দেশব্যাপী পরিকল্পিত এবং এটি ওয়েল ডিজাইন, যেটি আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছ থেকে বারবার এই শব্দগুলো শুনেছি, তো এই ঘটনার একজন মাস্টার মাইন্ড থাকেন, একজন নির্দেশদাতা থাকেন, বা যাকে কেন্দ্র করে, যার নির্দেশকে কেন্দ্র করে বাকি সবাই মাঠ পর্যায়ে এই অপরাধগুলোর সাথে জড়িত থাকেন বা তারা সংযুক্ত থাকেন। এ কারণে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি একই সঙ্গে তৎকালীন সরকার প্রধান এবং তিনি যেই দলটি দেশের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ, তারও প্রধান, এই কারণে তাকে নির্দেশদাতা হিসাবে সকল ঘটনার নির্দেশদাতা এবং সকল ঘটনা তাকে কেন্দ্র করে তার নির্দেশেই মাঠ পর্যায়ে সংগঠিত হয়েছে বলেই তাকে মূলত এখানে। এবং জাহিদ, আমরা কিন্তু বারবার দেখছিলাম যে ঘটনাস্থল গণভবন, ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। আমরা আরও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, যেটি জানাতে পারি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে 20 ধারা, এখানে রায় এবং আদেশ সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে 3 জন বিচারপতি থাকবেন তারা আলাদা আলাদাভাবে কিন্তু এই বিচার করতে পারবেন কিংবা এই রায় ঘোষণা করতে পারবেন, তাদের আলাদা আলাদা অবজারভেশন থাকবে। কিন্তু এখানে আরেকটি যে সাজার কথা বলা হয়েছে সেটি এখানে বলা আছে যে এখানে এভাবে বলা আছে যে অপরাধের গভীরতা বিবেচনায় মৃত্যুদণ্ড বা যে কোনো আদেশ দিতে পারে ট্রাইব্যুনাল। যে কারণে আমরা প্রসিকিউশন পক্ষ থেকেও কিন্তু বলছিলাম যে তারা বলছেন যে অকাট্যভাবে তারা 5 অভিযোগ এবং এই সমস্ত অভিযোগের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে জুলাই আগস্টে এবং তারা যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছেন, কিন্তু যেটি রায়ে বলা আছে মৃত্যুদণ্ড বা যে কোনো শাস্তি কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসতে পারে। আমরা এখানে আছি, পরবর্তী যে বুলেটিনগুলো আছে, সংবাদগুলো আছে, সেখানে কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়ে এই ট্রাইব্যুনাল থেকে আজকের এই বড় খবরের সব কিছু আপনারা এখান থেকে জানিয়ে দিতে পারবো রাত্রি। শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা হবে ট্রাইব্যুনাল 1-এ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন এবং জাহিদ হাসান।